হ্যালো স্টুডেন্ট, দেখো ফেস নটা ক্লাসে আজ করাবো তোমাদের নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ফার্স্ট সামেটিভ 2026। চলো পেজ নাম্বার 175 পেজে তোমরা চলে এসো। 12 নম্বর স্কুল আজকে করাবো 12 নম্বর স্কুল। এর আগের 1 থেকে 11 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের ক্লাসগুলো আগে দেখে নাও। চলো 12 নম্বর স্কুলের যে অঙ্কগুলো আছে আমরা শুরু করে দেবো আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো প্রথম প্রশ্নটা 1 নম্বর। দেখো প্রথম প্রশ্নটা আমাদের কী বলছে, পাই আছে এবং 22/7। তাহলে পাই কী সংখ্যা এবং 22/7 কী সংখ্যা? আচ্ছা 22/7 সংখ্যাটা একটা মূলদ সংখ্যা, তোমরা বুঝতে পারছো। তাহলে 22/7 একটি মূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এখানে দেখো অমূলদ সংখ্যা বলেছে, এটা তো হবে না বি নম্বর অপশানটা, কারণ 22/7 একটা মূলদ সংখ্যা হয়, আর এখানে 22/7 অমূলদ সংখ্যা বলে দিয়েছে, এই জন্য বিটা হবে না। দুটোই মূলদ সংখ্যা। দেখো পাই 22/7টা কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু পাইটা কিন্তু মূলদ সংখ্যা নয়, পাই একটা অমূলদ সংখ্যা। ঠিক আছে, এর আগেও বলেছি তোমাদের এটা। তাহলে পাই অমূলদ সংখ্যা, 22/7 মূলদ সংখ্যা। ঠিক আছে, দেখো এদের মধ্যে কোনটি অপশানটা হবে লক্ষ্য করো। তা এরকম কথাটা কিন্তু কোনো অপশানে দেখতে পাচ্ছ না এ বি সি ডি এর মধ্যে। তাহলে ডি আছে, এদের মধ্যে কোনোটিই নয়, তাহলে এদের মধ্যে কোনোটিই নয়। যদি লেখা থাকতো পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা, সেটা কিন্তু অপশান নেওয়া যেত। এরকম অপশান নাই, তার জন্য আমরা ডি নাম্বার অ্যান্সারটা বলবো যে এদের মধ্যে কোনোটিই নয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার ডি। পরে আমরা 1-2 প্রশ্নটাতে আসবো। তবে এটা সূচকের অঙ্কটা আছে, লক্ষ্য করো এখানে যে এই যে 32-এর পর পাওয়ারগুলো আছে না, পাওয়ার পর পাওয়ার, পাওয়ার পর পাওয়ার, আবার পাওয়ার। তো দেখো পাওয়ার পর পাওয়ার যদি এরকম থাকে তাহলে পাওয়ারগুলো গুণ হয়ে যায়। ওকে, আমাদের আছে 32, আর যে পাওয়ারগুলো আছে দেখো প্রথম পাওয়ারটা -2/3, আর বাকি পাওয়ারগুলো সব গুণ করে দিচ্ছি, কারণ পাওয়ারের পর পাওয়ার, তার পাওয়ার, এগুলো সব গুণ হয়ে যাবে। তো -2/3, তারপরে পাওয়ারটা আছে 3/4, 3/4 গুণ দিলাম, আবার গুণ দিলাম, তারপরে পাওয়ারটা 4/5, এই যে 4/5, তবে এই যে পাওয়ারগুলো আমরা গুণ করে দিলাম। ঠিক আছে, এবার এই পাওয়ারগুলো কাটাকাটি করি, 4 কেটে গেল, 3 কেটে গেল। তাহলে এখানে দেখো এই যে 32 আছে, 32-এর পাওয়ারে কে থাকলো, এখানে মাইনাস আছে আর 2 আর নিচে 5, তাহলে -2/5 পাওয়ারে থাকলো। এবার 32টাকে যদি লসাগু করা যায়, উৎপাদকে ভেঙে নিই, তাহলে 32কে 2 দিয়ে লসাগু করবা, 2 দিয়ে লসাগু করলে তোমরা 2 পাবা 5টা। তো এখানে দেখাচ্ছি আমি, এভাবে 32কে লসাগু করো, 2-1 2, 1 চলে আসলো 12, 2 6 12, আবার 2 8 16, আবার 2 4 8, 2 দিয়ে 4, দেখো কটা 2 পেয়েছো, 1 2 3 4 5, এই যে 5টা 2 পেলা, তার জন্য 32কে লিখতে পারবা 2-এর পাওয়ারে 5, কারণ 2 পেয়েছো 5টা, 2-এর পাওয়ারে 5। আবার এখানে পাওয়ারে আছে 2/5, আমরা জানি পাওয়ার পরে গুণ হয়, গুণ বলতে 5 5 কেটে দেবো উপর নিচ, তাহলে আমাদের থেকে গেল 2-এর পাওয়ারে -2, এই যে -2 বাঁচলো। এখন এটা জানতে হবে মাইনাস যদি থাকে পাওয়ারে, তার জন্য তোমরা 1/2 স্কোয়ারটা দিয়ে দাও, মাইনাসের জন্য 1/, হয়ে যাবে। ওকে, আচ্ছা 1/, আর 2-এর স্কোয়ার বলতে 2 × 2, তাহলে উপরে 1 আর নিচে 2 দিয়ে গুণ করে কত হয়ে যাবে আমাদের 4 হয়ে যাবে। তো 1/4 আমাদের অ্যান্সার। চলো 1/4 অপশান দেখে নাও, অপশান দেখলে তোমরা বি নাম্বার অপশানটা পেয়ে যাচ্ছে 1/4। পরের প্রশ্ন 2-1 নম্বর। একটি বিন্দুর x অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 5 একক এবং y অক্ষ থেকে ধনাত্মক দিকে দূরত্ব 7 একক হলে বিন্দুটির স্থানাঙ্ক কত? দেখো এরকম প্রশ্ন আগের ক্লাসে হয়েছে আমাদের, তো আমি আবার দেখাচ্ছি তোমাদের। x অক্ষ থেকে বলেছে না, দেখো x অক্ষ থেকে ধনাত্মক দিকে। আচ্ছা এখানে আমি যদি x অক্ষর থেকে ধনাত্মক দিকে একটা বিন্দু নিই, ধনাত্মক দিকে দূরত্ব x অক্ষ থেকে দূরত্ব 5 একক বলেছে, যে x অক্ষ থেকে দূরত্ব 5 একক। ওকে, আর y অক্ষ থেকে দূরত্ব 7 একক। তাহলে দেখো y অক্ষ থেকে দূরত্ব 7 একক, বিন্দুটা আমি এই জায়গায় নিলাম, আর x অক্ষ থেকে দূরত্ব 5 একক, এদিকে আমাদের 7 একক। y অক্ষ থেকে দূরত্ব, এই যে আমাদের বিন্দুটা, এখানে বিন্দুটা নিলাম, বিন্দুটার নাম আমি পি দিয়ে দিলাম, এই যে পি বিন্দু।
তো এই পি বিন্দুটা বলেছে এক্স অক্ষ থেকে দূরত্ব, এই যে এক্স অক্ষ, এটা কিন্তু আমাদের এক্স অক্ষ, এই যে আমি এক্স অক্ষ করেছি, এদিকে এক্স, এভাবে এক্স ড্যাশ দেখানো হয়, এদিকে ওয়াই, এদিকে ওয়াই ড্যাশ দেখানো হয়, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, তোমরা জানো এগুলো। তাহলে এই যে পি বিন্দুটা এক্স অক্ষ থেকে দূরত্ব বলেছে 5 একক, এটা 5 একক। আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব দেখো 7 একক, এই যে দেখো 7 একক। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? দেখো পি বিন্দুর স্থানাঙ্ক কী করে পাবো? এই যে আমাদের পি বিন্দুটা আছে, এখান থেকে কত ঘর, দেখো এই যে ঘরটা 7 একক, তাহলে এটা তো আমাদের 7 হবে। এটা একটা আয়তক্ষেত্র তৈরি হয়েছে, লক্ষ্য করো এভাবে। তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান, এটা 7 একক, তো এটা আমাদের 7 একক আছে। তাহলে এই যে এক্সের পার্টটা, এক্সের মান 7, মানে ওয়াই অক্ষ থেকে দূরত্ব যেটা, সেটাই হবে এক্সের মানটা 7। আর যেটা এক্স অক্ষ থেকে দূরত্ব এই যে 5, তো ওয়াইটা যখন গুনবো এইদিকে 5 একক গুনবো না, এই যে 5 মানটা, তাহলে এই যে আমাদের 5, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব যেটা, সেটাই ওয়াইয়ের মান হয়ে যায়। তা দেখো পি বিন্দু স্থানাঙ্ক 7,5, এভাবে কিন্তু অ্যান্সারটা দাঁড়াবে। তাহলে তোমরা এখানে শূন্যস্থানে বসিয়ে দেবা 7,5। এক্স অক্ষ থেকে দূরত্বটা হয়ে যাবে ওয়াইয়ের কাছে চলে আসবে, আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব যেটা দিবে সেটা চলে আসবে এক্সের কাছে, সেটা এক্সের মান পেয়ে যাবে। এভাবে কিন্তু বিন্দু তৈরি হবে। ওকে, পরে আমরা চলে আসবো 2 নাম্বার। কী বলেছে দেখো, এবিসিডি রম্বসের কোণ এডিবি 50 ডিগ্রি হলে কোণ এসিবির মানটা বের করতে বলেছে। আচ্ছা, রম্বসের চিত্রটা আমি আঁকছি। হবে রম্বস, নামটা দেখো এডিবি কোণটা 50 ডিগ্রি, তার নামটা কিন্তু একটু আমাদের বুদ্ধি করে দিতে হবে। 50 ডিগ্রি সূক্ষ্মকোণ, তাহলে এ বি সি ডি, তাহলে এ ডি বি, দেখো নামটা এবিসিডি রম্বস, তো তাহলে এডিবি, এখানে যেহেতু ডি পড়ে তাহলে এডি, আচ্ছা যাই হোক, এ বি সি ডি, দেখো নামটা হয়ে যাবে তৈরি এডিবি। এই যে এ বি সি ডি রম্বস, আর এডিবি কোণটা 50 ডিগ্রি, এডিবি, এই বিডি যোগ করতে হবে, এই কোণটা হচ্ছে আমাদের 50 ডিগ্রি, ঠিক আছে, এডিবি। এবার এসিবি, এসিবি, এসি কোণও যোগ করতে হবে এখানে। এসিবি মানে এই কোণের মানটা বের করতে বলেছে। দেখো আমরা কি করে পাবো এই কোণটা? দেখো এই যে রম্বস আছে এবিসিডি রম্বস, রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, মানে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি। আর এখানে যদি বলে দিই এবং ভেদক, এই যে বিডিটা, এই বিডিটাকে আমরা ভেদক বলে দিলাম, ভেদক বা ছেদক। তাহলে দেখো এডি সমান্তরাল বিসি আর বিডি ভেদক হলে তাহলে এই কোণের সঙ্গে এই কোণটা এর একান্তর কোণ হবে, একান্তর কোণ সমান হবে, তাহলে এই কোণটা হবে আমাদের 50 ডিগ্রি। আর দেখো রম্বসের ধর্ম, এই কোণটা পাবা 90 ডিগ্রি পেয়ে যাবা, রম্বসের ধর্ম। কীভাবে এটা? দেখো রম্বসের যে কর্ণদ্বয়, রম্বসের কর্ণদ্বয় মানে এসি কর্ণ আর বিডি কর্ণ, এই কর্ণ দুটি পরস্পর সমকোণের সমদ্বিখণ্ডিত করবে, সমকোণে, মানে কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে হবে, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই 4টি কোণ যে তৈরি হয়েছে এখানে, এই 4টি কোণে 90 ডিগ্রি করে হবে, এই কোণে 90 ডিগ্রি পেয়ে গেলাম রম্বসের ধর্ম অনুসারে। তাহলে এখানে রম্বসটি যে ছেদ করেছে আমি ধরে নিলাম যেটা ও বিন্দু, রম্বসের কর্ণদ্বয় যে ছেদ করেছে সেটা কোথায় ছেদ করেছে? ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখানে বিওসি ত্রিভুজটা যদি দেখো, তাহলে বিওসি ত্রিভুজের দুটো কোণ কিন্তু জানা হয়ে গেছে, তাই যে 3 নম্বর কোণটা পেয়ে যাব। যে কোনো ত্রিভুজের দুটো কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পাওয়া যায়। দেখো তাহলে এখানে 3 নম্বর কোণটা আমরা পেয়ে যাব, বিসিও বলি কোণটাকে। আচ্ছা, এখানে কোণটার নাম এসিবি বলেছে। আচ্ছা, প্রথমে আমি এটাকে ওসিবি বলে দিই, চলো ওসিবি বললাম এই কোণটাকে, পরে এই কোণটাকে ওসিবি কোণটাকে আমরা এসিবিও বলতে পারবো। তা ত্রিভুজ থেকে আমরা যেহেতু বলছি তাহলে ওসিবি বলি। তা দেখো ত্রিভুজ বিওসি ত্রিভুজের ওসিবি কোণের মানটা পাবো 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ জানা আছে ত্রিভুজের, সেই দুটো কোণের যোগফলটা বাদ দিতে হবে। তো 180 ডিগ্রি এতে যোগ করে তোমরা পাবা 140 ডিগ্রি, তাহলে এটা বিয়োগ করে পাবা 40 ডিগ্রি। তাহলে ওসিবি এই কোণটা হয়ে গেল আমাদের ওসিবি। এই ওসিবি কোণটাকে তোমরা এসিবি বলতে পারবা, এই কোণটাকে এসিবি, একই সরলরেখাংশ, ওই জায়গায় তোমরা এ বলে দাও, তাহলে আমরা এখানে নাম দেব এসিবি।
এসিবি কত পেয়ে গেলাম, দেখো এই কোণটা 40 ডিগ্রি পেয়ে গেলাম না? তাহলে 40 ডিগ্রি কিন্তু আমাদের অ্যান্সার। এখন এসিবি হবে কত, 40 ডিগ্রি। দেখো এবার 3-এর প্রশ্নটা, 3-এর 1 নম্বরটা বলেছে শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসংজ্ঞাত। দেখো এই যে শূন্যটা আছে, শূন্যটা একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু মাত্রা যদি বলি শূন্যের মাত্রা কখনো পাওয়া যায় না, শূন্যের মাত্রা অসংজ্ঞাত হয়। ঠিক আছে, এটা কিন্তু সত্যই বলেছে, এখানে তোমরা সত্য লিখে দেবে অ্যান্সারটা। আচ্ছা মাত্রা কি জিনিসটা, যে কোনো বহুপদী সংখ্যামালা তোমরা জানো, যেমন 2x³ + 3x² + 4x - 7 এরকম একটা বহুপদী সংখ্যামালা হয় সাধারণত। তা এই বহুপদী সংখ্যামালার যদি মাত্রা জানতে চাও, যে এক্সের সবচেয়ে বড় পাওয়ারটা হয় মাত্রা। ঠিক আছে, যে চলটা থাকবে সেই চলরাশির পাওয়ারটা মানে সবচেয়ে বড় পাওয়ারটাকে মাত্রা বলা হয়। তা এক্সের সবচেয়ে বড় পাওয়ার কে আছে, 3 আছে, তার মাত্রা হবে 3। এই বহুপদী সংখ্যামালার মাত্রা 3। তা শূন্য যে বহুপদী সংখ্যামালা আমরা বলতে পারবো, কিন্তু মাত্রা কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে, তার জন্য এখানে দেখো মাত্রাটা অসংজ্ঞাত হবে, শূন্য বহুপদী সংখ্যামালার মাত্রা অসংজ্ঞাত, তার জন্য এটা ঠিকই বলেছে, কথাটা সত্য। এবার 2 নম্বরটা, 3-এর 2-টা দেখো, যে এই যে বিন্দুটি আছে, এই বিন্দুটি এই বিন্দু আর এই বিন্দু দুটি থেকে সমদূরবর্তী নয় বলেছে, সমদূরবর্তী নয়। তাহলে আমরা কি করব, আমরা এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করব, তারপর এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করব। ওকে, তা দেখব যে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যা বেরোবে, এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব যদি একই বেরিয়ে যায়, তাহলে এটা যে সমদূরবর্তী নয়, সমদূরবর্তী হবে। আর নয় বলেছে বলে মিথ্যা। তোমাদের এই প্রশ্নটা দেখো বইয়ের প্রশ্ন দেওয়া আছে, আমি তোমাদের দেখাচ্ছি বই থেকে 45 পেজে তোমরা যদি চলে আসো, 45 পেজে 3-এর যে অঙ্কটা আছে না, দেখো একই অঙ্ক দিয়ে দিয়েছে হুবহু, এই অঙ্কটাই আছে। এই যে বিন্দুটি এত এত বিন্দু থেকে সমদূরবর্তী, দেখো প্রমাণ করতে বলেছি, মানে সমদূরবর্তী হবে এখানে। এই বিন্দুটি এত থেকে যা দূরত্ব হবে, এই বিন্দুটি এই থেকে দূরত্বটা তাই হবে সমদূরবর্তী। তো সমদূরবর্তী হবে, কিন্তু এখানে লিখেছে, এখানে কি লিখেছে দেখো, এখানে তোমাদের দিয়েছে এই বিন্দুটি এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী নয়, কি দেখো, কিন্তু এটা সমদূরবর্তী নয় তো হবে না, সমদূরবর্তী হবে, নয় বলেছে, তার জন্য তোমরা অ্যান্সারটা মিথ্যা লিখে দিবা। পরে আমরা চলে আসবো 4-এর দাগের। দেখো 4-এর দাগের যে 1 নম্বর যে অঙ্কটা আছে, এখানে আছে 1.2 আবৃত 8, 5, 7, 1, 4 তার উপরে আবার আবৃত আছে। তাহলে এই যে সংখ্যাটা আছে দশমিক আবৃত সংখ্যা, একে p/q আকারে প্রকাশ করতে বলেছে। ঠিক আছে, মূল সংখ্যা আকারে প্রকাশ করতে হবে। আর p/q পূর্ণ সংখ্যা, আর কিউটা নট ইকুয়াল টু 0, এটা মূল সংখ্যার সংজ্ঞা, ধর্ম এটা, যে একটা মূল সংখ্যা হতে গেলে এই যে p/q আকারে লিখবো, p আর কিউটা পূর্ণ সংখ্যা হবে, আর কিউটা নট ইকুয়াল টু 0 হবে। কিউটা যেহেতু হর আছে, হর কখনো শূন্য হয় না। তাহলে দেখো সেটা আমরা দেখাবো এখানে। আচ্ছা তোমাদের বলি যে তোমাদের এই ক্লাসটা, যেটা আমাদের লাইভ ক্লাস আসার কথা ছিল, যেটা বৃহস্পতিবার টাইম দিয়েছিলাম, আমি কিন্তু লাইভ ক্লাস আসতে পারিনি, লাইভ ক্লাস আসতে পারিনি আমার শরীর খারাপের জন্য। এখন আমার শরীরটা খারাপ আছে, যে আমার বলেছিলাম তোমাদের যে আমার কাশি গলা ব্যথা আছে, কাশি গলা ব্যথার জন্য আমি সেদিন লাইভ ক্লাস আসতে পারিনি। তা তোমাদের বলে দেবো যে লাইভ ক্লাসে যদি কোনো কারণে আমি আসতে না পারি, তাহলে সেই ক্লাসগুলো আমি রেকর্ডিংয়ে দিয়ে দেবো। দেখো আজকে আমি রেকর্ডিং করে তোমাদের আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো যাই হোক লাইভ ক্লাস কিন্তু আসবে, তোমাদের যেভাবে টাইম দেওয়া হয়েছে লাইভ ক্লাসের, সেই সময় তোমরা লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবা। তোমাদের ক্লাস 9 লাইভ ক্লাসের সময় দিয়েছি আমি রবিবার রাত্রি 9টা থেকে, রবিবার রাত্রি 8টা থেকে এবং বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে। ঠিক আছে, রবিবার রাত্রি 8টা থেকে আর বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে, এই সপ্তাহে 2 দিন ডেইলি লাইভ ক্লাস তোমাদের কিন্তু আসবে। ওকে, চলো তাহলে আমরা দেখো কি করে এটাকে সাজাবো। দেখো প্রথমে তোমরা করবা কি, এই যে সংখ্যাটা আছে না, এই যে 1 আছে, এই যে সংখ্যাটা আছে 1 যোগ দিয়ে আমি এটাকে 0.2 আবৃত 8, 5, 7, 1, 4 তার আবৃত। দেখো এইভাবে আমি করে নিলাম, মানে পূর্ণ সংখ্যাটাকে আমি একদিকে রাখলাম। এবার সমান সমান 1 যোগ, এখন এই যে আবৃত সংখ্যাটাকে ভাঙাই,
আবৃত সংখ্যাটাকে যে ভাঙাও, তো দেখো 2 8 5 7 1 4 এভাবে দাঁড়াবে। আর নিচে আমরা দিয়ে দেবো কত, দেখো এখানে দেখো আবৃত প্রথম থেকে শুরু করে শেষ, তাহলে এখানে গুনে নাও প্রথম থেকে শেষ কটা সংখ্যা দাঁড়াচ্ছে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে দেখো প্রথমে আবৃত দেয়, শেষে আবৃত দেওয়া হয়, সবগুলোতে আবৃত দেওয়া হয় না, কিন্তু সবগুলোকে ধরে নিতে হয়। তার জন্য এখানে টোটাল সংখ্যায় যে প্রথম থেকে শেষ অবধি যে আবৃত দেখো 1 2 3 4 5 6, তার জন্য 6টা 9 দেবা নিচে, 1 2 3 4 5 6। দেখো এভাবে কিন্তু আবৃত সংখ্যা ভেঙে যায়, উঠে যাবে। ঠিক আছে, এরপরে যদি কাটাকাটি করি আমরা, দেখো কাটাকাটিটা যদি আমি 9 দিয়ে করি, 9 একে 9 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 9 একে 9, এখানে 9 দিয়ে করি। আচ্ছা এখানে 9 দিয়ে করবো 28 আছে, 9 3 27, 1 বাঁচলো 15, 9 একে 9, আচ্ছা 15কে 9 ধরলাম, 6 বেঁচে গেল মানে 67, 7 আছে 67, তার 9 7 63, 67কে 63 ধরলাম, বাঁচলো 3, সরি 4 বাঁচলো মানে 41, 41 তাহলে 7 5 35, 41কে 35 ধরলাম, তাহলে বাঁচলো 6, 35 হয় 41 হয়, তা 6 বাঁচলো মানে কত হয়ে গেল 54, না 41কে 36 ধরেছি এখানে 36, এটা সরি 36 না 35, 35 দাঁড়ো এখানে সরি 9 4 36, এটা আমাদের একটু ভুল যাচ্ছে, 9 4 36, এটা 4 হবে আমাদের, তাই তো। তাহলে 9 4 36, 41কে 36 ধরেছি, বাঁচলো আমাদের কিন্তু 5, 54 হবে, আর 9 6 54। এবার 3 দিয়ে করি কাটাকাটি, 3 দিয়ে যাবে। আচ্ছা এখানে 3 3 9, 2 আসলো 21, 3 7 21 মিলে গেল, একটা ছোট সংখ্যা বলে 0 নিতে হয়। তারপরে 11 ধরো, 11 তো 3 3 9, আবার 2 চলে আসলো, 3 7 21, আবার কাটাকাটি করতে হবে। তা দেখো এরকম যে নিয়মটা আমাদের একটু বড় হয়ে যাচ্ছে, তাই না, কাটাকাটি করে আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করে তারপরে সংখ্যাটাকে অ্যান্সারটা নিয়ে আসতে হবে মূলের সংখ্যা। ঠিক আছে, তা তোমরা দেখো এই নিয়মে করলে এভাবে একটু কাটাকাটি করে এই যে তোমাদের যে সংখ্যাটা দাঁড়িয়ে গেল এটা 31 7 4 6, আর কাটাকাটি করতে যাচ্ছি না আমরা, 37। এখানে তোমরা এটাকে কি করবা, এটাকে তোমরা ভগ্নাংশে বানিয়ে নিবা, এভাবে করে ভগ্নাংশ বানিয়ে নাও। এটা চলে আসবে 37 0 37 যোগ এটা চলে আসবে, নেমে যাবে 31, সরি এটা 7 আছে, এটা 7 4 6, আর এটা যোগ করে নিবা। এটা যে যোগ করে নাও দেখো 6 7, আচ্ছা নিচের সংখ্যাটা রয়ে গেল, যোগ করলে 6 7 13 3, ঠিক আছে 6 7 13 3, আর 4 আর 3 7, একে 8, আর এদিকে 7 আর 0, তাহলে এটা আমাদের 7 হয়ে যাবে, 3 1 আর 7 8 হয়ে যাবে এটা। এবার 3 আর 3 6 যাবে, এভাবে যোগ করে নাও। তারপরে এটা বড় সংখ্যা, আচ্ছা এভাবে আর ভাগ করার দরকার নাই, তোমরা এটাই রেখে দেবা, এটাই কিন্তু আমাদের মূলদ সংখ্যা। কিন্তু অ্যান্সারটা আলাদা আছে, অ্যান্সারটা আছে তোমাদের বলে দিচ্ছি, ওই অ্যান্সারে যদি আনার চেষ্টা করো তাহলে তোমরা এক কাজ করবা, তোমরা করবা কি যে দেখো যদি তোমাদের আমি দেখাই অ্যান্সারটা তোমাদের লক্ষ্য করো, কিন্তু তোমাদের অ্যান্সারটা 9/7 আছে, 9/7 আনতে এটা তোমার খুব সমস্যায় পড়ে যাবা। তো আমি যদি বলি যে এই যে আমাদের যে সংখ্যাটা ছিল আবৃত সংখ্যাটা, তো আবৃত সংখ্যাটা যদি তোমরা ভাঙাও যে 1/7কে যদি তোমরা ভাগ করে নাও না, তো এটা তোমরা পাবা 0.14142857, মানে এটা তোমরা এভাবে চলতে থাকবে ভাগটা, এটা একের মাথায় আবৃত, আর শেষে দিবা তোমরা এই যে 4-এর মাথায় আবৃত, যেভাবে 4 আসছে এই যে 7 1 4 আসবে, তারপরে রিপিট পাবা, তাহলে এখানে 1, ঠিক আছে, মানে এভাবে সংখ্যা দাঁড়াবে। তাহলে আমরা যদি সেই সংখ্যাটাকে যদি নিয়ে আসতে চাই তাহলে সেটা কিন্তু এভাবে দাঁড়াবে। ওকে, এই যে আমাদের দেখো 1.2285714, এই সংখ্যাটাকে যদি ভাঙাও এটা পাবা 1 যোগ 0.2285714, এভাবে সংখ্যাটা চলতে থাকবে। ওকে, তাহলে এখানে 1 যোগ এটা আমাদের দাঁড়াও, এটা আমাদের এইভাবে আসবে, এটা কিন্তু 2 আসবে, এটা এখানে আমাদের বলেছি 2, এটা 8 আসবে, মানে সংখ্যাটা এভাবে দাঁড়াবে 0.28, যে সংখ্যাটা আমাদের আছে না এটা 0.28571 এভাবে সংখ্যাটা যাবে।
ওকে, এভাবে সংখ্যাটা যাবে, তোমরা ভাগ করে দেখে নিবা, 1 দিয়ে 7কে ভাগ করে এভাবে পাবা। তাহলে তোমাদের যেটা বলবো যে আবৃত দশমিক সংখ্যাটা ছিল, আবৃত দশমিক সংখ্যাটাকে আমরা এভাবে লিখে দিব। লিখে দেওয়ার পর তোমরা এখানে দেখো এই মানটা কিন্তু 1/7, এই যে 1/7কে ভেঙে আমরা এটা পেলাম না, তাই এটা হচ্ছে 1/7। এবার 1 যোগ 1/7 ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিলে তোমরা লসাগু 7, এখানে 7 যোগ পেয়ে যাবে কত, পেয়ে যাবে এখানে দাঁড়ো, এটা আমরা একটু ভুল করছি, এটা 2/7 হবে এই জায়গাটা, এটা 2/7কে যদি ভাগ করো তারপর এটা পাবা, ঠিক আছে। তাই এটা আমাদের 2/7 আসবে। তাহলে এখানে 7, এখানে 2, তা দেখো এটা 9/7 চলে আসছে। লক্ষ্য করো আমাদের এটা 9/7 চলে আসবে। তো যাই হোক, এই নিয়মটা 9/7 আনার জন্য তোমাকে এটা মনে রাখতে হবে, 2/7 এভাবে ভাগ করে ভেঙে নিতে হবে, এটা পাবা, ঠিক আছে, মানে এই দশমিক দিয়ে মানটা পাবা। তারপরে এটাকে লিখে 1 যোগ দিয়ে এটা লিখবা, এই মানটা যেহেতু 2/7 বসিয়ে দিবা, তারপরে 9/7 তোমাদের অ্যান্সারটা মিলবে। কিন্তু আমি বলবো তোমাদের, এটা তো মনে রাখার বিষয়, এটা তো সাধারণত তোমাদের যে নিয়ম যেটা আবৃত উঠিয়ে, যেটা আমরা জানি, তো এইভাবে আবৃত উঠিয়ে এভাবে 9 পাবা, তারপর কাটাকাটি করে ভগ্নাংশে যোগ বিয়োগ করে কিন্তু মূলের সংখ্যাটা আসবে আমাদের। তোমরা কিন্তু অ্যান্সারটা এটাও রাখতে পারো, যেভাবে আমি রাখলাম অ্যান্সারটা, ঠিক আছে। 9/7 যে নিয়ে আসতে হবে তার কোনো মানে নয়, আমাদের মূলের সংখ্যা দেখাতে হবে, তোমরা এই নিয়মে মূলের সংখ্যা রাখতে পারো। আর যদি অ্যান্সারটা মিলাতে চাও তাহলে এইভাবেই তোমাদের কিন্তু দেখাতে হবে, ঠিক আছে। পরে 4-এর 2 নম্বরটা বলছে কে এর কোন মানের জন্য এই রাশিটি, এই যে বহুপদী সংখ্যামালাটা আছে এর একটি উৎপাদক হবে। আচ্ছা, কে এর কোন মানের জন্য, তাহলে দেখো এই যে বহুপদী সংখ্যামালাটা আছে তাকে আমরা ধরে নিচ্ছি, তাকে fx ধরি। fx সমান আছে 15s² - k x - 14, এভাবে আছে। তো বহুপদী সংখ্যামালাটাকে আমরা fx ধরলাম। এবার এই যে বহুপদী সংখ্যামালাটা আছে এর একটি উৎপাদক বলেছে 3x - 2, উৎপাদক বলে দিয়েছে, ঠিক আছে, মানে এটা মানে 3x - 2 এটা একটা উৎপাদক আছে। এর উৎপাদক মানে এটা দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে। তাহলে আমরা ভাগশেষ বের করব, যেটা 0 হবে সেটা বের করব আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে। ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ বের করার যে নিয়ম, যেটা আমাদের ভাজক থাকবে, এটা দিয়ে যে ভাগ করবে একে, এটা ভাজক এটা ভাজ্য, তো এই ভাজকটাকে তোমরা 0 ধরবা, 0 ধরে এখান থেকে x এর মানটা বের করে নাও। 3x = -2টা এদিকে +2 হবে, x = 2/3, এভাবে করে x এর মানটা বের করে নিবা ভাজক থেকে। তারপর এখানে পুট করে দিবা, এই যে fx আছে না, তাহলে x এর জায়গায় বসাবা 2/3, এই যে x এর জায়গায় 2/3 বসবে। এবার এখানেও বসবে, x এর জায়গায় বসাবা 2/3 তার হোল স্কোয়ার - k ইন্টু, দেখো x আছে, x এর জায়গায় বসবে 2/3 - 14। ওকে, চলো এখানে সরল করো। দেখো 0 তো আসবে না, কে দিয়ে মান আসবে, কিন্তু যেহেতু উৎপাদক বলেছে তাহলে কে দিয়ে যে মানটা আসবে ভাগশেষটা, সেটা 0-র সঙ্গে সমান করে কে এর মানটা বের করে নিতে পারবো। তাহলে 15 গুণিত 2 এর স্কোয়ার 4 আর 3 এর স্কোয়ার কিন্তু 9 হয়, আর এখানে 2k আর এই যে আমাদের 3 - 14। তাহলে এখানে কাটাকাটি 3 দিয়ে করো, 3 × 5 = 15, 3 × 3 = 9, তাহলে আমাদের রইল 5 × 4 = 20, 20/3 - 2k/3 - 14। আচ্ছা, এভাবে দাঁড়িয়ে গেল আমাদের কি, এভাবে দাঁড়িয়ে গেল আমাদের ভাগশেষটা। এবার যেহেতু আমাদের দেখো এখানে যদি বলি, যেহেতু fx এর একটি উৎপাদক, fx এর একটি উৎপাদক, fx এর একটি উৎপাদক বলে দিয়েছে এই যে 2x - 3টা, এই যে উৎপাদক যেটা প্রশ্নে বলে দিয়েছিল, তাই না, fx এর একটি উৎপাদক 2x - 3, তাহলে উৎপাদক যদি হয়ে যায় তাহলে যে ভাগশেষটা কিন্তু কী হয়, 0 হবে। কারণ উৎপাদক মানে এটা থেকে ভাগ করলে ভাগ মিলে যাবে, ভাগশেষ পাওয়া যাবে না বলতে ভাগশেষ 0, এই যে ভাগশেষটা হবে 0। তাহলে আমরা এই যে ভাগশেষটা পেলাম 20/3 - 2k/3 আর -14 আছে, এই ভাগশেষটা হবে 0-এর সঙ্গে সমান, এটা মনে রাখবা। এবার এখান থেকে কে এর মানটা পেয়ে যাব। আচ্ছা, 3 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে গুণ করলে 20 মাইনাস এটা 2k, আর এটা 14 × 3 = 42, আর 0 আছে বলে এটা 0ই হবে 3 দিয়ে গুণ করে। আচ্ছা, এটা তোমরা কাজ করে নিতে পারো। আচ্ছা, -2k আমি বসালাম, আর এটা দেখো এটা মাইনাসই পাবা, যদি বড় চিহ্ন আছে
এই যে সংখ্যাটা 42 বড়, তার চিহ্ন বসে। তাহলে 42 থেকে 20 বিয়োগ করলে এটা 2, আর 2 এটা 22 পেয়ে যাবা বিয়োগ করে 0। আচ্ছা -2 আচ্ছা -22টা নিয়ে চলে যাবো ডান দিকে, এটা আমাদের +22 হয়ে যাবে। 2 দিয়ে কাটাকাটি করে দাও, 2 একে 2, 2 একে 2। তাহলে দেখো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসটা এদিকে চলে আসবে। তাহলে কে এর মানটা তোমরা পেয়ে যাবা -11 পেয়ে যাবা। -11, এই যে মাইনাসটা তোমরা এদিকে নিয়ে চলে আসবা। তা কে এর মান বের করতে বলেছিল, কে এর মান -11, এটা আমাদের অ্যান্সার। পরে আমরা চলে আসবো 4-এর 3 নম্বর প্রশ্নে। 4-এর 3 নম্বর প্রশ্নটা আমাদের একটি সমীকরণ আছে 3x - 4y = 24 আছে। বলছে এই সমীকরণে লেখচিত্রটি x অক্ষ এবং y অক্ষকে যে যে বিন্দুতে ছেদ করে তাদের স্থানাঙ্ক বের করো। দেখো ভালো প্রশ্ন আছে। তো দেখো যে এই সমীকরণের লেখচিত্রটি x অক্ষ এবং y অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে তাদের স্থানাঙ্ক বের করার যে নিয়মটা, সেটা এইভাবে করো। এই সমীকরণটাকে ছেদিতাংশ আকার তৈরি করে নাও। এর আগেও তোমাদের দেখিয়েছি কিভাবে ছেদিতাংশ তৈরি করতে হয়। মানে x অক্ষকে কোথায় ছেদ করবে আর y অক্ষকে কোথায় ছেদ করবে, এই সমীকরণের লেখচিত্রটি সেটা আমরা দেখাতে পারবো। দেখো এই নিয়মে তোমরা এটা গ্রাফ খাতা নিয়েও করতে পারো, ঠিক আছে, বিন্দু বের করে গ্রাফ খাতা বা লেখচিত্র তৈরি করে। তো সেভাবে না করে তোমরা কিন্তু একবারে খাতাও করতে পারো এটা, ঠিক আছে। এখানে গ্রাফ খাতা ব্যবহার করলেও হবে, আর গ্রাফ খাতা না করে যদি এই যে আমি দেখাচ্ছি এভাবে করতে পারো। তো চলো আমি তোমাদের খাতায় দেখাই, এই নিয়মটাই ভালো নিয়ম। যে ছেদিতাংশ আকার দেখো কীভাবে হয়, সেটাই যে ডান দিকে 24 আছে, এখানে 1 নিয়ে আসতে হবে। তা 24 দিয়ে ভাগ করে দাও। 3x, এই যে আমাদের 24 দিয়ে ভাগ করলাম। আচ্ছা মাইনাসটা এই জায়গায় আমাদের প্লাস দরকার, তার প্লাস যে দরকার, আমি মাইনাসটাকে প্লাস করলাম, তাহলে এখানে মাইনাসটা নিয়ে নিবা। তাই এই যে আমি 24 দিয়ে ভাগ করছি, -24 নিয়ে নাও। আর 24 দিয়ে ভাগ করতে বলে এখানে 1, ঠিক আছে, সবাইকে 24 দিয়ে ভাগ করে দিয়েছি। নিচে 24 আর এখানে 24 একে 24 মানে 1 হয়ে যাবে। আর এটাকে প্লাস দরকার এই জায়গাটা, তার জন্য আমরা কী করলাম, এখানে মাইনাস দিয়ে দিলাম। মাইনাস প্লাস এবার মাইনাস ফিরে আসবে, কাটাকাটি করে দাও। এখানে যাবে 3 8 24, আর এটা 4 6 24। এটা যদি ভালো করে সাজিয়ে লিখি আমি, তাহলে এক্সের নিচে দেখো এটা 8 আছে, প্লাস থাকবে এখানে, আর ওয়াই তার নিচে -6 = 1। এই যে আকারটা দাঁড়ালো, ঠিক আছে, এক্স বাই কোনো মান পাবা প্লাস ওয়াই বাই কোনো মান পাবা = 1। মানে ছেদিতাংশ আকারটা এরকম যে ভালো করে দেখা যাবে, এক্স বাই এ হয় প্লাস ওয়াই বাই বি =1, =1, ঠিক আছে। এই যে দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি =1, এরকম আকারটা যে কোনো সমীকরণের যে আকারটা থাকবে, ঠিক আছে। মানে এই যে দেখো, তাহলে এইভাবে 2 চলে বিশিষ্ট যে একঘাত সমীকরণ, যে আকারটা এই টাইপের আকারটা যদি থাকে, তা এটাকে বলা হয় ছেদিতাংশ আকার। এরকম আকারে তোমাদের সমীকরণটাকে নিয়ে আসতে হবে, তখনই তোমরা তৈরি করতে পারবা ছেদিতাংশ আকার। ছেদিতাংশ আকার বলতে দেখো যেটা আমি দেখাচ্ছি, এই যে ওয়াই অক্ষ আর এই যে এক্স অক্ষ আছে, তাহলে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোথায় ছেদ করে সেটা বলতে পারবা। এক্স অক্ষকে দেখো 8 একক দূরত্বে ছেদ করবে, 8 একক ধনাত্মক দিকে আছে, এখানে কোথাও 8 একক। আর ওয়াই অক্ষকে -6 একক, -6 বলতে এখান থেকে নিচের দিকে, এটা মূল বিন্দু, ঠিক আছে, 0 0 স্থানাঙ্ক, তাহলে -6 এদিকে ধনাত্মক 8। মানে লেখচিত্রটি এইভাবে তৈরি হবে, এইভাবে চলে যাবে লেখচিত্রটি, ঠিক আছে। এই যে একটা বিন্দু, আর এই যে আমাদের একটা বিন্দু, ধরো এটা এ বিন্দু নিলাম, আর এটা আমাদের বি বিন্দু। এই দুটি বিন্দুর স্থানাঙ্কই বের করতে বলেছে। দেখো তাহলে এক্স অক্ষকে এই যে 8 একক, এখান থেকে 8 একক গেছে, তাহলে এখানে 8, দেখো এই যে 8 গুনলে 8 একক, 8, আর এখানেই বিন্দুটা আছে মানে এটা 0 হবে, ওয়াইটা 0 হবে। আর এইদিকে দেখো ওয়াইটা এদিকে কত এসেছে, নিচের দিকে 6, তা 6 এদিকে ঋণাত্মক আছে, -6 নিতে হবে, এদিকে যেহেতু ঋণাত্মক, ঠিক আছে, নিচের দিকে -6। আর এখানে তো আমরা একটু ভুল করছি আমি, যেহেতু আমাদের ওয়াই অক্ষর উপর বিন্দু আছে, তাহলে ওয়াই অক্ষর উপর বিন্দুর স্থানাঙ্ক দেখো কীভাবে লিখতে হয়। সেটা লিখতে হয় যে প্রথমটা এক্সটা তো আমাদের 0, এক্স তো পাওয়া যায়নি, কমা দিয়ে তারপর এদিকে -6 এসেছে, -6 একক, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ -6, এখানে তো -6, এটা হচ্ছে আমাদের -6, এদিকে ছিল আমাদের 8 একক। তা -6টা কিন্তু ওয়াইয়ের ঘরে বসবে, -6, ওকে। এটা কিন্তু আমাদের বি বিন্দু, এই বিন্দুটা বি বিন্দু আমাদের এটা, ঠিক আছে, এই বিন্দুটা এখানে দেখালাম আমি। তাহলে আমরা কিন্তু অ্যান্সার হয়ে গেছে যে এই সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষকে ছেদ করবে 8,0 বিন্দুতে, এবং এই সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষকে ছেদ করবে 0,-6 বিন্দুতে।
ঠিক আছে, অ্যান্সারটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, তোমরা কিন্তু ভালো করে ভাষা দিয়ে লিখে দিবা যে এক্স অক্ষকে ছেদ করবে, এক্স অক্ষকে ছেদ করছে 8,0 বিন্দুতে, আর ওয়াই অক্ষকে এবং ওয়াই অক্ষকে ছেদ করবে 0,-6 এই বিন্দুতে। এইভাবে দুটো কিন্তু বিন্দু চলে আসবে অ্যান্সারটা তোমাদের। ঠিক আছে, এরপরে আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসবো। 4-এর 4 নম্বর দেখো, বলছে পি এর কোন মানের জন্য যে দুটি সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ দ্বয়ের একাধিক সমাধান থাকবে। আচ্ছা, সমীকরণ দুটি আছে, প্রথমটা আছে px + 6y - p আছে সমান 0 আছে। তারপর আরেকটা সমীকরণ দেওয়া আছে, আমি এখানে লিখে দিচ্ছি p - 1 × x + 4y + p - p - 5 = 0। এভাবে দুটি সমীকরণ দেওয়া আছে। আর আমাদের যেটা বলেছে এই সমীকরণ দুটির একাধিক সমাধান থাকবে। দেখো, দুটি সমীকরণের একাধিক সমাধান থাকবে মানে অসংখ্য সমাধান থাকবে কখন? যখন এই যে এক্সের সহগ, এই যে এক্সের সহগটা লিখলাম, এক্সের সহগের অনুপাত, এই সমীকরণে এক্সের সহগ আর এই সমীকরণে এক্সের সহগ, এক্সের সহগের অনুপাত করব আমরা, এই যে অনুপাত মানে বাই, ঠিক আছে, এর এক্সের সহগ বাই এর এক্সের সহগ সমান সমান লিখবা ওয়াইয়ের সহগ 6 আছে বাই, আর এই যে ওয়াইয়ের সহগটা 4 আছে, এই যে 4, এরা সমান সমান হবে। আর অসমান হবে নট ইকুয়াল টু হবে এই যে ধ্রুবক পার্টটা যেটা থাকে -p বাই, আর এই যে ধ্রুবক পার্টটা আছে p - 5, ঠিক আছে, এই যে ধ্রুবক পার্টটা। তো এইভাবে এই শর্তে এই দুটি সমীকরণের একাধিক সমাধান থাকবে বা অসংখ্য সমাধান থাকবে। তাহলে এই শর্তটা যদি পেয়ে যাও, দেখো এক্সের সহগের অনুপাত সমান সমান হবে ওয়াইয়ের সহগের অনুপাত, আর অসমান পাবা ধ্রুবক সংখ্যার অনুপাত, এটা অসমান হবে। তাহলে আমাদের যে পি এর মানটা বের করতে বলেছে, পি এর কোন মানের জন্য এটা হবে, তাই আমরা এই দুজনকে নিয়ে নেব এদেরকে। তাহলে p/p - 1 সমান এখানে একটু যে কাটাকাটি করে দাও, 2 3 6 2 2 4, তাহলে এখানে 3/2। তাহলে এই দুজনকে নিয়ে আমরা পি এর মানটা বের করে নিতে পারবো। এখানে বর্গগুণ করো, 3p - 3, আর এইদিকে আমাদের 2p, 3p - 2p, আর -3টা এইদিকে নিচে আসলাম, +3 হয়ে যাবে। তাহলে এটা আমাদের দেখো এখানে বিয়োগ করে এটা p পেয়ে যাবা, এটা তো আমাদের 3 রয়ে গেল। তাহলে p = 3, p এর মান কিন্তু 3, এটা আমাদের অ্যান্সার। p এর মান বের করতে বলেছিল, আমরা অ্যান্সার বের করে নিয়েছি। আচ্ছা, 4-এর 5 অঙ্কটা আগের ক্লাসে করা হয়ে গেছে, তোমাদের বলে দিচ্ছি কোথায় হয়েছে সেটা বলে দেবো। দেখো, স্কুল নম্বর 9 নম্বর স্কুলে যাবা, সেখানে দেখবা 2-এর 6 অঙ্কটা আছে। ওকে, আর 6 নম্বর অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করা হয়ে গেছে। এই অঙ্কটা তোমরা পাবা, এই অঙ্কটা তোমাদের জন্য যেতে হবে 1 নম্বর স্কুলে যাবা, 1 নম্বর স্কুলে দেখবা 3-এর 6 নম্বর যে অঙ্কটা আছে, ঠিক আছে, 3-এর 6। আচ্ছা, এরপরে 5 নম্বর অঙ্কটা দেখো 1/5 ও 1/4 এর মধ্যে আমাদের দেখো 5টি মূল সংখ্যা যে বের করতে বলেছে সমদূরবর্তী, ঠিক আছে, সমদূরত্ব বিশিষ্ট 5টি মূল সংখ্যা। দেখো, সমদূরত্ব বিশিষ্ট 5টি মূল সংখ্যা আমরা কী করে দেখাবো, সেটা আমরা যদি সংখ্যা রেখায় দেখাই তাহলে খুব ভালো হয়। ওকে, সংখ্যা রেখায় দেখালে আমরা দেখাতে পারবো, বা তোমরা সংখ্যা রেখা ছাড়াও দেখাতে পারো, কোনো অসুবিধা নাই। চলো আমি তোমাদের সংখ্যা রেখায় দেখাই যে 5টি মূল সংখ্যা আমরা কিভাবে দেখাবো। আমি এখানে সংখ্যা রেখার কোনো প্রয়োজন পড়বে না, সমদূরত্ব চলে আসবে। এর আগেও দেখিয়েছি তোমাদের, যেভাবে দেখিয়েছি সেই নিয়মটাই। দেখো, এই যে 1/5 আছে ও 1/4 আছে, তা এদের মধ্যে 5টি মূল সংখ্যা আমরা কী করে দেখাবো। তোমরা এক কাজ করো, এই যে হরটি আছে না, হরটির সমহর বিশিষ্ট তৈরি করো, কোনো বড় হর তৈরি করে নাও। সেটা তৈরি করার জন্য আমি এক কাজ করি, বড় করো, যেমন হবে দেখো এখানে 80 বানাও, তাহলে এখানে আমাদের হবে 16/5 80 আর 20/5 80, মানে 16, আর এখানে 16 দিয়ে গুণ করলাম, আর এখানেও 16 দিয়ে গুণ করলে 16/5 80, আর এখানে 20 গুণ করলাম, আর এখানে 20 4 80। দেখো তো 5টি পাওয়া যাবে, 17/80, 17 18 19, 17 18 19 20। দেখো এখানে কিন্তু 5টি এখানেও পাওয়া গেল না,
তাহলে আমরা এক কাজ করি, 5টি পাওয়া গেল না তো, আরও বড় তৈরি করি। 80 করু কিন্তু 5টি পাওয়া যাচ্ছে না, 4টি পাওয়া যাচ্ছে। 17 কটা পাওয়া যাচ্ছে? 17, 18, 19, মানে 3টি পাওয়া যাচ্ছে এখানে। তো এক কাজ করো, 80 ডবল করো। 80 ডবল কত হচ্ছে আমাদের? 2 দিয়ে গুণ করলে, মানে 2 দিয়ে গুণ করে আমাদের হয়ে যাবে এখানে 32, ঠিক আছে। এই যে 16 দিয়ে 32 দিয়ে গুণ করতে পারো। 32 দিয়ে গুণ করলে মানে তুমি এখানেও তোমরা দেখাতে পারো যে এটা হচ্ছে না তো আমাদের, তাহলে 2 দিয়ে গুণ করে দেবে এই জায়গাটাকে। তাই 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে আমাদের 32, আর এখানে হবে 0, আর এটা 2 8 16, মানে 160। 32/160, আর এখানে 2 দিয়ে গুণ করলে এটা 40, আর এখানে 160 পাবা। দেখো এই জায়গাটাই করো, আমাদের আর নতুন করে করা দরকার নাই। এটা করো, এটা করলাম, 80 বানালাম, হরটাকে কিন্তু আসলো না, 5টি পাওয়া যাচ্ছে না। তো 160 বানালাম, তো এখানে কিন্তু 5টি পেয়ে যাবা। তবে এদের মধ্যে 5টি মূল সংখ্যা যেটা আমরা লিখতে পারবো, মানে এদের মধ্যে পাওয়া, মানে এদের মধ্যে পাওয়া, এরাই তো এরা আছে। তাহলে এখানে আমরা বলতে পারবো 33/160, এদের এর চেয়ে বড়, এর চেয়ে ছোটো। একটা নিয়ে নাও 34/160, দেখো 2টি পেলাম। তারপরে 35/160, 3টি পেয়ে গেলাম। 36/160, 4টা। আর একটা নিয়ে নাও 37/160। দেখো এই যে এদের মধ্যে 5টি মূলদ সংখ্যা আমরা দেখাতে পারলাম। সমদ্রবর্তী যেটা বলেছে না, এই যে 33-এর পরে 34, 35, 36, এগুলো কিন্তু সমদ্রবর্তী কিন্তু, ঠিক আছে। সমদ্রবর্তী 5টি মূলদ সংখ্যা আমরা দেখে দিয়েছি, যেটা হচ্ছে 1/5 ও 1/4-এর মধ্যে। তোমরা ভালো করে লিখে নিবা যে অতএব দিয়ে লিখবা 1/5 ও 1/4 এর মধ্যে 5টি সমুদ্রবর্তী মূলদ সংখ্যা, এই যে আমাদের এটা আমাদের অ্যান্সার। ওকে, দেখো এরপরে আমরা 5-এর অথবাটা করাবো তোমাদের। দেখো 5-এর অথবাটা বলেছে অমূল্য সংখ্যা √10। এই যে আমাদের √10, এটা একটা অমূল্য সংখ্যা, একে সংখ্যা রেখায় স্থাপন করে দেখাতে বলেছে। দেখো √10কে কীভাবে দেখাতে পারবা? প্রথমে √10কে এভাবে যদি ভাঙাও, এটাকে 9 + 1 করতে পারবা। আর এই যে 9কে 3-এর স্কোয়ার করো, আর 1কেও আমরা 1-এর স্কোয়ার করতে পারবো। এভাবে বর্গ আকারে ভাঙাবা, দুটি সংখ্যার বর্গের আকারে ভেঙে নাও, তারপর সংখ্যা রেখায় করার সুবিধা হবে। তারপরে একটা তোমরা সংখ্যা রেখা এভাবে টেনে নিবা স্কেলের সাহায্যে। তোমরা স্কেল এবং পেন্সিল কম্পাস নিবা, ওকে, নিয়ে তোমরা কাজটা করবে। আমি কিন্তু এভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে করতে হয় নিয়মটা, কারণ এইসব অঙ্কগুলো আমার করা আছে তোমাদের, যেটা এটা বইয়ের বাইরের অঙ্ক আছে। তো অন্যান্য অঙ্কগুলো যে করা আছে বইয়ের অঙ্কগুলো, ঠিক আছে, কোষে দেখি 1.2 যে তোমাদের যে পার্টটা আছে, সেটা কিন্তু তোমাদের ক্লাসটা কিন্তু দেওয়া আছে। তোমাদের বলে দিয়েছি যে বইয়ের অঙ্ক আমার চ্যানেলে পেয়ে যাবা। আমার চ্যানেলে ভিজিট করে ক্লাস 9 ম্যাথ বলে প্লেলিস্ট তৈরি করা আছে, সেখান থেকে তোমরা এই যে কোষে থেকে 1.2 এই টাইপের অঙ্কগুলো তোমরা কিন্তু দেখতে পাবা। সেখানে গিয়ে দেখে নাও, বুঝে নিতে পারবা কীভাবে এই নিয়মে করা আছে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো কীভাবে তোমরা করবা। তোমরা যদি একসঙ্গে করো আমার সঙ্গী পেন্সিল কম্পাসটা নিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবা কীভাবে হবে। প্রথমে তো এখানে 0 দিলাম, -1। দেখো এই মাপগুলো স্কেলের সাহায্যে নিয়ে নেবা। এত স্কেল বসিয়ে ধরো 2 সেমিকে 1 একক ধরবা, 4 সেমিকে 2 একক, এভাবে স্কেল দিয়ে দাগগুলো করবা। তো আমি এইভাবে দেখালাম, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, মাপগুলো কিন্তু সমান থাকবে, স্কেলের অনুযায়ী দাগ থাকবে। এভাবে দাগ কাটার পর তোমরা এক কাজ করো, যে এই যে 0 থেকে এই বিন্দু থেকে এই বিন্দু, এখানে আমি এই বিন্দুর নাম আমি এ বিন্দু নাম দিয়ে দিলাম, ঠিক আছে। এটা তো আমরা ও বিন্দুই নাম দিলাম, 0টা, এটা ও বিন্দু, এটা এ বিন্দু। তাহলে এখানে আমরা ওয়ে, যেটা ওয়ে আমরা নিলাম 3 একক। এই যে 3 একক দূরত্বে এখানে লম্ব তৈরি করবা। দেখো এটা 3 একক কী করে আমরা নিচ্ছি, সেই এখান থেকে নিচ্ছি, এই যে ভেঙে নিয়েছি না, এই যে 3-এর বর্গ আছে প্রথমে, তাই 3 একক নিব, এই যে ওয়ে 3 একক। আর এখানে যে 1 দেখতে পাচ্ছ, এবার এই যে এ বিন্দুতে আমরা 1 একক লম্ব টানবো। 1 একক বলতে এই যে আমাদের ডিস্ট্যান্সটা আছে, দূরত্ব, এই যে 0 থেকে 1 বা 1 থেকে 2 স্কেলের মাপে, যে 2 সেমিকে যদি 1 একক নাও, তো স্কেলটা বসিয়ে লম্ব তৈরি করতে পারবা, স্কেলের সাহায্যে লম্ব তৈরি করতে পারবা। স্কেল বসাবা, বসিয়ে সোজা করে এখান থেকে 1 একক তোমরা লম্ব টেনে নেবা স্কেলের সাহায্যে, ঠিক আছে। স্কেলে একটা দাগ বসিয়ে, ঠিক আছে, স্কেলের যে রেখাটা মিলাবা, রেখাটা মিলিয়ে এভাবে লম্ব একটা দাগ টেনে নেবা। তা লম্ব তৈরি করে নিবা। এবার লম্ব তৈরি করার পর 1 একক লম্ব তৈরি করার পর তোমরা এই যে এই বিন্দুটা ধরো নাম দিয়ে দিবা বি বিন্দু, আমি বি বিন্দু নাম দিয়ে দিলাম। এবার ও বি যোগ করে নাও, এই যে ও বি। তো এই যে সমকোণী ত্রিভুজটা দাঁড়ালো, সরি কথায় আমি করে দিয়েছি, দেখো একটু উল্টো করে দিয়েছি। আমাদের এই যে 3-এর জায়গায় এই বিন্দুতে লম্ব করতে হবে, আমি এই 4-এর জায়গা করে দিয়েছি। তো
তো যাই হোক, এটা আমি বাদ মেরে দিচ্ছি এই জায়গাটা, ঠিক আছে। এখান থেকে লম্বটা করবা যে এই যে লম্বটা হবে এই যে 1 একক, দেখো এটা বড় হয়ে গেছিলো আমাদের, এই যে আমাদের আছে এখানে বি বিন্দুটা হবে, ঠিক আছে, এটা আমাদের বাদ, এটা বাদ। তাহলে এই যে দেখো এই বিন্দুতে 1 একক নিয়ে লম্ব তৈরি করবা স্কেলের সাহায্যে, তারপরে ও বি যোগ করে নিবা, যোগ করার পর তোমরা পেন্সিল কম্পাসের সাহায্যে ও বির মাপটা নিবা, ঠিক আছে। এখানে পেন্সিল এটা বসাবা, ঠিক আছে, বসিয়ে এদিকে পেন্সিলটা থাকবে, এভাবে বসিয়ে তোমরা ঘুরিয়ে নেবা। এভাবে যদি ঘোরাও না, তাহলে ঘোরালে পরে এই জায়গাটা এইভাবে করে দাগটা পড়বে, এই জায়গায় দাগটা পড়বে এখানে। আর এই যে এখানে পাবা এটা পি বিন্দু নিয়ে নাও, তাহলে পি বিন্দুতে আমাদের তৈরি হয়ে গেছে √10 ঠিক আছে। √10কে দেখাতে বলেছিল অমূল্য সংখ্যাটা, তো পি বিন্দুতে আমরা দেখিয়ে দিয়েছি। তোমরা এখানে অতএব যে লিখে দিবা যে সংখ্যা রেখায় পি বিন্দুতে এই যে √10 অমূল্য সংখ্যাকে দেখালাম, এটা তোমরা লিখে নিবা। তো এই যে দেখো আমি দেখিয়ে দিলাম সহজভাবে তোমাদের কীভাবে তোমরা করবা। তা এই টাইপের অঙ্কগুলো পেতে গেলে যেভাবে বললাম তোমরা আমার চ্যানেলে ভিজিট করে অঙ্কগুলো দেখতে পারবা, সেখান থেকে কিন্তু ভালো করে শেখানো গেছে, পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা দেখেছি ভালো করে। তারপরে তো সব এগুলো বইয়ের অঙ্ক, ঠিক আছে। এই যে বইয়ের অঙ্ক এটা হয়ে যাবে, এটাও বইয়ের অঙ্ক আছে। আর সাতের অথবাটা এটাও বই থেকে পেয়ে যাবা। যেরকম সাতের অথবাটা যদি বলি তোমাদের, এটা তোমাদের যেতে হবে বই থেকে পেজ নাম্বার 68 পেজে তোমরা যাবা, সেখানে দেখবা যে 26 নম্বর যে প্রয়োগটা আছে, উদাহরণটা আছে, এটা 26 নম্বর উদাহরণের যে অঙ্কটা আছে, উদাহরণ, ওকে। পেজ নাম্বার 68 পেজে 26 নম্বর উদাহরণ যে অঙ্কটা আছে অথবাটা, সব বইয়ের অঙ্কগুলো তোমরা একটু বলে দিচ্ছি আমি, তোমরা কথাই পাবা। তারপর 8 দাগের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্ক আছে। এবার 9 অথবা সব বই থেকে আছে বইয়ের অঙ্ক, ঠিক আছে। বইয়ের বাইরে যেগুলো অঙ্ক থাকবে সেই অঙ্কগুলো কিন্তু আমি করিয়ে দেবো তোমাদের। এরপরে যদি আমি যাই পরের পেজে 176 পেজে এসো, 176 পেজে এই যে 10 দাগের যে অঙ্ক যেগুলো আছে আমাদের উপপাদ্যগুলো, এগুলো একদম বই থেকে উপপাদ্যর অঙ্ক তোমাদের করে দিয়েছি। তোমাদের যেভাবে বললাম আমার চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে চলে যাবা, প্লে লিস্টে গেলেই তোমরা পেয়ে যাবা। ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখান থেকে উপপাদ্য অঙ্কগুলো কিন্তু দেখতে পাবা, আমি করে দিয়েছি। কিছু অঙ্ক বাকি আছে, যে অঙ্কগুলো বাকি আছে সেই অঙ্কগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবা, ওকে। 11 নম্বর চলে এসো। 11 নম্বরটা দেখো, এই যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের আমি করে দিয়েছি। তোমাদের যেতে হবে 1 নম্বর স্কুলে 10-এর 2 নম্বরটা দেখবা, ওকে। 10-এর 2 নম্বর অঙ্কটা আছে, সেখানে করা হয়ে গেছে। আর এই যে অথবাটা আয়তকার চিত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান, এটাও তোমরা বই থেকে পেয়ে যাবা। দেখো এটা বই থেকে আছে, কিন্তু এটা যে আছে প্রয়োগ, তোমাদের বলেছি জ্যামিতিক যে প্রয়োগগুলো এই অঙ্কগুলো কিন্তু করিয়ে দেবো। তো বই থেকে আছে, চলো আমি বই থেকে তোমাদের এই অঙ্কটা আমি বুঝিয়ে দিচ্ছি এবং করিয়ে দিচ্ছি তোমাদের। তোমরা বই থেকে চলে এসো 78 পেজে চলে এসো, ঠিক আছে। এটা হচ্ছে 78 পেজে। এই যে আমাদের 78 পেজে প্রয়োগ যে 3 নম্বর যে প্রয়োগটা আছে, এই প্রয়োগটাই তোমাদের দিয়েছে দেখো অঙ্কটা। তাহলে আমি এখান থেকে তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে আয়তকার চিত্রের কর্ণদ্বয় দৈর্ঘ্য সমান হয় সেটা আমাদের প্রমাণ করতে বলেছে। কীভাবে প্রমাণ দেখাবা তোমরা খুব সহজে দেখো প্রমাণটা দেখাতে পারবা, তোমাদের বেশি কিছু করতে হবে না। আমি তোমাদের এখানে বলে দিয়েছি, এখানে সম্পূর্ণ করে দেয়নি, জাস্ট সংকেত দিয়েছি, উত্তরের সংকেত দেওয়া আছে, আমি সম্পূর্ণ তোমাদের বলে দিচ্ছি। তোমরা এইভাবে আয়তকার চিত্র তৈরি করবা, এ বি সি ডি একটা আয়তকার চিত্র তৈরি করো, দুটি কর্ণ যোগ করে দাও, এসি কর্ণ আর বিডি কর্ণ। এবার তোমরা কী করবা, এখান থেকে দুটি ত্রিভুজ তুলে নিবা, ত্রিভুজ এ বি সি, এই যে ত্রিভুজ এ বি সি তুলবা, এ বি সি, এবং ত্রিভুজ বিডিসি, এই দুটো ত্রিভুজ তুলে নিয়ে, এই যে দুটো ত্রিভুজ সর্বসম বলে দিয়েছে, সর্বসমর কারণটা দেখায়নি, তো সর্বসময় বলে দিয়েছে, আমি কারণটা বলে দিচ্ছি। তা ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ বিডিসি এই দুটো ত্রিভুজকে সর্বসম প্রমাণ দেখাবা, তার জন্য 3টি শর্ত সমান দেখাতে হবে। 3টি শর্ত দেখো, তাহলে এই যে এবি বাহুটা আছে, এবিসি ত্রিভুজের এবি বাহুটা আর বিডিসি ত্রিভুজের ডিসি বাহুটা এরা সমান হবে, কারণ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে এবি সমান সমান ডিসি, 1 নম্বর শর্ত সমান। তারপর তোমরা দেখো এবিসি কোণটা 90 ডিগ্রি, আয়তক্ষেত্রের মানে আয়তকার চিত্র মানে আয়তক্ষেত্রের কোণগুলো 90 ডিগ্রি হয়, সমকোণ। তাহলে এবিসি কোণটা 90 ডিগ্রি পাবা, আর এদিকে বিসিডি কোণটা কিন্তু 90 ডিগ্রি পাবা, মানে এই কোণটা 90 ডিগ্রি হবে আর এই কোণটাও 90 ডিগ্রি হবে, এই দুটো কোণের মান 90 ডিগ্রি। তাহলে একটা শর্ত, 2 নম্বর শর্ত সমান হয়ে গেল। 3 নম্বর শর্ত দেখো, এই যে দুটো ত্রিভুজ আছে এবিসি এবং বিডিসি, দুটো ত্রিভুজের একটা সাধারণ বাহু আছে বিসি বাহু, তো তোমরা লিখে দেবা বিসি বাহু সাধারণ বাহু 3 নম্বর শর্তে। তো দেখো দুটি ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখালাম, মানে একটা এ বি সমান সমান ডিসি 1 নম্বর শর্ত, আর এই কোণটার সঙ্গে এই কোণটা সমান 2 নম্বর শর্ত, আর বিসিটা সাধারণ বাহু 3 নম্বর শর্ত।
তাহলে দুটি ত্রিভুজ থেকে তিনটি শর্ত সমান দেখালাম বলে এই যে দুটো ত্রিভুজ আমাদের কী হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। আর সর্বসম হয়ে গেলে সর্বসম ত্রিভুজের যে এসি বাহুটা আর বিডি বাহুটা আছে এটা কিন্তু অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু। তো সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু কী সমান হবে, তাহলে এসি সমান বিডি। দেখো এসি হচ্ছে কর্ণ, বিডি কর্ণ, তা এই যে আয়তকার চিত্রের কর্ণ দৈর্ঘ্য কী পেয়ে গেলাম, সমান পেয়ে গেলাম না। তা এভাবে তোমরা সহজে প্রমাণটা দেখে দিতে পারবা। ওকে, যেভাবে বললাম দুটো ত্রিভুজ নিয়েই তিনটি শর্ত সমান দেখিয়ে বাস এই যে দুটি কর্ণকে সমান দেখিয়ে দাও, আর বেশি কিছু করার তোমাদের প্রয়োজন নাই। এই জিনিসগুলো যে লিখেছে এগুলো লেখার দরকার নেই, আমি যেভাবে বললাম সেভাবে তোমরা করে নিও। ওকে, তো এই ছিল আমাদের দেখো আজকের ক্লাসের যে অঙ্কগুলো, তোমাদের 12 নম্বর স্কুল কমপ্লিট তোমাদের করে দিয়েছি সম্পূর্ণ। প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে তোমাদের বুঝিয়ে দিয়েছি। যদি কোনো জায়গায় সমস্যা হয় তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। তোমাদের লাইভ ক্লাস দেওয়া হয়নি বলে এই ক্লাসটা তোমাদের রেকর্ডিং দিলাম, যেটা আমি বলেছি প্রথমেই। লাইভ ক্লাস আসবে, যেরকম তোমাদের টাইম দেওয়া আছে সেই টাইমে লাইভ ক্লাস চলে আসবে, তোমরা নিজের টাইমে লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবা। তোমাদের যে ক্লাস 9 লাইভ ক্লাসের যে সময়সীমা সেই টাইমটা আমি আবার বলে দিচ্ছি। তোমাদের রবিবার রাত্রি 8টা থেকে লাইভ ক্লাস আসবে এবং বৃহস্পতিবার রাত্রি 9টা থেকে লাইভ ক্লাস আসবে, ঠিক আছে। সপ্তাহে 2 দিন ডেলি লাইভ ক্লাস, তোমরা লাইভ ক্লাসে জয়েন হয়ে যাবা। তো ওকে, তোমরা সবাই ভালো থাকো।